তো আপনাকে আমি ফোন দিয়েছি, আমি আরেকজনকে ফোন দিতে চাইছি। এই ফাইলটা আমি যেটা ডাউনলোড করেছি, বুটস্ট্র্যাপ 2.3.2 3.3.4, হ্যাঁ 3.3 পয়েন্টেই যেতে হবে আর কি, লেটেস্ট ওয়ানে। তাহলে আমি লেটেস্ট ওয়ানটা, এটা আগে ডাউনলোড করা ছিল আমার, আমি লেটেস্টটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনি কি টুইটার বুটস্ট্র্যাপে গিয়েছেন আর bootstrap.com? আচ্ছা, গেট বুটস্ট্র্যাপ থেকে না, getbootstrap.com। এটা একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, নিজস্ব স্ট্রাকচার আছে। আমাদের সাথে নতুন যোগ হয়েছে, আপনার নামটা কানন। হ্যাঁ কানন, আজকে যেখানে বসছেন রেগুলার ওই জায়গাতেই বসবেন, যাতে কাজগুলো সবার ঠিক থাকে। হ্যাঁ, মেশিনগুলো ফিক্সড আছে। এই ছেলেটার নাম যেন কি ছিল, আজকে আসে নাই। খাদিজা নামে আরেকজন আছে, ওরও আসার কথা, এখন পর্যন্ত পৌঁছায় নাই। আচ্ছা, কারেন্ট ভার্সন হচ্ছে 3.3.4। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ডাউনলোড বুটস্ট্র্যাপ, এটা অ্যাকচুয়ালি তার স্ট্রাকচার। আর ডাউনলোড সোর্স যখন বলবো তখন আমরা সোর্স কোডগুলো কিন্তু পেয়ে যাব। সো আমি বুটস্ট্র্যাপ সোর্স কোডগুলো নিয়ে নিচ্ছি, বুটস্ট্র্যাপ 3.3.4 এর। আমি ডেস্কটপে রাখছি, সবাই 3.3.4 তো ডাউনলোড করেছেন। ওকে না, বুটস্ট্র্যাপ 3.3.4 এখানে ডাউনলোড হয়েছে। আমি এটাকে আনজিপ করে নিচ্ছি। যখন আমরা বুটস্ট্র্যাপে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে যাব, প্রথমে একটা ফ্রেশ বুটস্ট্র্যাপ নিয়ে নিব। এই জিপ ফাইলটা তো আমি বারবার আনজিপ করে ইউজ করতে পারি না? প্রতিবারই কিন্তু আমি এখানে ইউজ করতে পারি। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে বেশ কিছু স্যাম্পল, কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমাদের ফার্স্টের দিকে তাদের স্যাম্পল এক্সাম্পল দেখে কিন্তু স্টাডি করা শুরু করতে হবে। তো বুটস্ট্র্যাপের এটা হচ্ছে আমাদের মূল ফোল্ডার, বুটস্ট্র্যাপ 3.3.4। এখানে বেশ কিছু রিসোর্স আছে, ফন্টস আছে, ডক্স আছে, গ্রান্ট আছে, কিছু ফাইল, জেসন রিলেটেড। জেএস এটাকে বলা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এখানে বেশ কিছু জাভা স্ক্রিপ্ট ইনবিল্ড আছে। আমাদের অ্যাকচুয়ালি জানার দরকার নেই যে কি জাভা স্ক্রিপ্টের কাজ, কীভাবে কি লিখতে হয়, বাট আমরা ইউজ করতে শিখবো আর কি, বুটস্ট্র্যাপের জন্য। আর এর মধ্যে অনেকগুলো লিস্ট ফাইল আছে, যেটা অ্যাকচুয়ালি সাপোর্টিং ফাইল আর কি। আর টেস্টের জন্য অ্যাকচুয়ালি তার রিডমি ফাইল বা আদার্স কনফিগারেশনাল ফাইল এর মধ্যে আছে। ডক্সের মধ্যে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। ডক্সের মধ্যে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। এই যে ফোল্ডার লেআউটগুলো বলছেন, লেআউটস, জেডি, ইনক্লুড, ডাটা আন্ডারস্কোর দেওয়া না, এই ফাইলগুলোকে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি এদের কনফিগারেশনাল ফাইল হিসেবে ধরা হচ্ছে। কিছু রিসোর্স ফাইল আছে, কিছু কনফিগারেশন ফাইল আছে, কিছু রিলেটেড ফাইল আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের না নাড়াচাড়া করাই ভালো। কারণ কোনো কেউ কিছু তৈরি করেছে, এবং তৈরি করা কোনো কিছুকে যখন আমরা ইউজ করতে যাব,
সে যেভাবে রেখেছে, যে জায়গাটুকুতে আমাকে অ্যাক্সেস দিতে বলেছে বা যে জায়গাটুকুতে আমাকে কাজ করতে বলেছে, আমরা সেই অংশটুকুতেই কাজ করব, বাকি জায়গাগুলো অ্যাজ ইট ইজ রেখে দিব। কারণ সে যখন একটা প্রসেস রেডি করেছে, একটা প্রসেসর তৈরি করেছে, আমরা যদি না বুঝে কোনো কিছুকে ফেলে দিই তাহলে কি হয়ে যাবে, পুরো প্রসেসটা হ্যাম্পার হয়ে যাবে। আমরা যতটুকু বুঝবো, যতটুকু অঞ্চলে বা যেখানে গিয়ে আমাদের কাজ করা দরকার সেই জায়গাটাতেই আমরা কাজ করব, ঠিক আছে? তো এখানে ডিস্ট একটা ফোল্ডার আছে, ডিস্ট সিএসএস ফন্ট জেএসএস। এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ডিফল্ট এই কিছু একটা সিএসএস, মানে কয়েকটা সিএসএস, কিছু ফন্ট আর কিছু জেএস, এটা মেইন আর কি, বুটস্ট্র্যাপের মেইন। জেএস যদি বলি bootstrap.js, bootstrap.mini.js, এটা ফর মোবাইলের জন্য। আর npm এটা ট্যাবলেট মেশিন সাপোর্ট করার জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এটা বুটস্ট্র্যাপের। ফন্টস, কিছু ফন্টস আছে বুটস্ট্র্যাপের, আমরা ফন্ট ইউজ করতে শিখেছিলাম না, তারই কিছু ফন্ট এখানে দিয়ে রেখেছে, ETOWF এবং রেগুলার TTF ফাইল, ট্রু টাইপ ফাইল হিসেবে। আর সিএসএস এর মধ্যে কিছু বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট কিছু সিএসএস আছে, এটা হচ্ছে মেইন। আপনি যদি বুটস্ট্র্যাপ বলতে বোঝেন, এতটুকুই হচ্ছে কিন্তু বুটস্ট্র্যাপের মেইন স্ট্রাকচার। এই যে ড্রিফটের মধ্যে যেটা আমরা ডিস্ট এর মধ্যে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা কাজ করতে যাবো অ্যাকচুয়ালি ডিস্টের মধ্যে এসেই কাজ করব। বাট যখন আমরা শিখবো যে লাইক সিএসএস ফন্ট জেএস আছে, আমরা এখানে HTML ফাইল তৈরি করলাম, তার সিএসএস এর সঙ্গে লিঙ্ক করলাম, জাভাস্ক্রিপ্টের সঙ্গে লিঙ্ক করলাম, সিএসএস ক্লাস ইউজ করা শুরু করলাম, রাইট? সো মূল স্ট্রাকচারটা কিন্তু ডিস্ট, রাইট? ডিস্টের মধ্যে থেকে আমার প্রজেক্টের কাজ শুরু হবে। বাট সাপোর্টিং কোনো একটা ফ্রেমওয়ার্ক যখন দিয়েছে, সে আমাকে কিছু ডকুমেন্টেশন দিয়েছে, কিছু এক্সাম্পলস সে আমাকে প্রোভাইড করেছে। সো এখান থেকে যখন একটা HTML ফাইল থ্রো করা হয়েছে, HTML ফাইলটাকে যদি আমরা রান করাই, ফ্রেমওয়ার্কের এলাবোরেশন এখানে ডাউনলোড বুটস্ট্র্যাপ থেকে শুরু করে বেশ কিছু বিষয় এখানে দেওয়া আছে ইন্ডেক্সিং এর মধ্যে, রাইট? কিছু টিউটোরিয়ালস টাইপের এটা তৈরি করা আছে। সো আমরা বুটস্ট্র্যাপের যখন স্ট্রাকচারে আছি, এর ইন্ডেক্স বা আদার্স ফাইলগুলো কিন্তু এখানে রয়েছে। মূলত এক্সাম্পলগুলো পাবো এই জায়গাটাতে, বেশ কিছু এক্সাম্পল এখানে কিন্তু তৈরি করা আছে। মনে করেন একটা ব্লগ, কার্সেল, এটাকে নর্মালি বোঝায় মেনু। সাইড উপরে যে মেনুগুলো হবে সেটা হচ্ছে মেনু, কভার, ড্যাশবোর্ড, গ্রিড, জাম্প বাটন। তো এই টাইপের নেভ বার, রাইট? সব কিছু স্পেসিফিক করে একটা একটা করে বা নাম্বার অফ এক্সাম্পলস কিন্তু সেখানে তারা তৈরি করে রেখেছে, রাইট? কিছু থিম এখানে তারা দিয়ে দিয়েছে, কিছু সাইন ইন, কিছু সাইন আপ লিঙ্ক তৈরি করে রেখেছে। আমরা এখানে এদের এক্সাম্পলগুলো দেখে দেখেই কিন্তু নিজেরা শিখতে পারি বা তাদের এক্সাম্পলগুলো ইউজ করতে পারি আমরা খুব সহজে। আমি বলছিলাম না, বেশ কিছু বিষয় এখানে তৈরি করা আছে, আপনি শুধু ইউজ করবেন, বোঝা যাচ্ছে? সো আমি একটা ব্লগের এক্সাম্পল যদি খুলি, একটু খেয়াল করেন, এই ব্লগ একটা ইন্ডেক্স ফাইল আর একটা সিএসএস ফাইল। সো এই ইন্ডেক্স ফাইলটাকে যদি আমরা রান করাই, ব্লগ বলতে যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি না, ব্লগ টাইপের সাইট দেখি, সেগুলোর কথা বলা হচ্ছে, তার একটা লেআউট এখানে দেওয়া আছে। একটা ব্লগ লেআউট করা হয়েছে, মেনুর মতো করা হয়েছে। এখানে মেনু লিঙ্ক নেই, জাস্ট একটা মেনু লিঙ্ক আর কি। টপ মেনুতে দেওয়া হয়েছে, একটা সাইড বার মেনু আছে আর একটা শর্ট মেনু আছে, নিচে প্রিভিয়াস নেক্সট বাটন দিয়েছে এবং বুটস্ট্র্যাপের ইয়ে করেছে। একটা জিনিস এখানে ইন্টারেস্টিং যে এটা ভেরি সিম্পল, এবং আমাদের ফার্স্ট স্টার্টিংয়ের জন্য কিন্তু স্টার্টিংয়ের জন্য বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, যে ভেরি সিম্পল কোনো কিছু দিয়ে শুরু করা। এটা যে রেসপন্সিভ, সেটা যদি আমরা ইয়ে করতে চাই, রেসপন্সিভের যে বিষয়টা সেটা যদি আমরা মেনশন করতে চাই, এখানে কিন্তু সেভাবে রেসপন্সিভের ইস্যুগুলো আসছে না, যদিও স্কুইজ হয়ে গেছে লেখাগুলো। আর এখানে মেনু বারগুলো নিচে চলে আসে, বাট এখানে কিন্তু কলাপস মেনুটা ঠিকঠাক মতো আসছে না। এখানে মেনুগুলো কলাপস হয়ে যাওয়ার কথা ছিল, যত ছোট করব মেনুগুলো কি হয়ে যাবে, কলাপস হয়ে যাবে, মানে একটা মেনু বারের মধ্যে চলে আসবে। বাট এখন এই টেমপ্লেটটা বা এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু কোনো কলাপসিং এক্সাম্পল দেওয়া হয় নাই। সিমিলার আমি যদি বলি যে এখান থেকে আমরা একটা নেভ বার দেখি, নেভিগেশন বার দেখা যাচ্ছে, প্রজেক্ট নেম, হোম, কন্ট্যাক্ট, একটা ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা এখানে আছে, ডিফল্ট, স্ট্যাটিক, ফিক্সড টপ, এই বিষয়গুলো রয়েছে। সো এখান থেকে যদি ভিউ নেভবার ডক্স এখান থেকে পাওয়া যাচ্ছে। সো নেভবারগুলো যদি এই যে দেখেছেন না, আমার এখানে নেভবারগুলো কোথায় চলে আসছে,
হ্যাঁ, মেনু হচ্ছে আমার ড্রপ ডাউনের মতো চলে আসে যখন আমার মোবাইল, তখন কিন্তু আমার নেমবারগুলো এভাবেই আসে, তাই না? একটা সার্টেন বক্সের মধ্যে থাকে, ক্লিক করলে সেটা অ্যাপিয়ার করে। বাকি সময় ডেস্কটপ ল্যাপটপগুলোতে ফুল লেন্থে দেখা যায়, রাইট? সো এই এক্সাম্পলগুলো আমরা আস্তে আস্তে করে স্টাডি করা শুরু করব এবং এখান থেকে নিয়ে নিজেদের মতো করে সব কিছু ইন্টিগ্রেশনের দিকে যাব। সো ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটার দিকে কাজ করব। এর জন্য যেটা আমরা করে নিব আর কি, আমাদের যে বুটস্ট্র্যাপটা আছে, এই বুটস্ট্র্যাপের ভেতরের যে ফোল্ডারটা, সবাই এই ভেতরের ফোল্ডারটার কোনো একটা নাম দিয়ে দিই। আমি ফোল্ডারটার নাম দিচ্ছি রেসপন্সিভ boot strap responsive লেআউট। আমরা আগে টোটাল স্ট্রাকচারটা নিয়েই দেখি, সব কিছু আমরা রাখছি, এখনই কোনো কিছু ফেলে দিচ্ছি না, রাইট? সো বুটস্ট্র্যাপের রেসপন্সিভ লেআউটের জন্য এই ফোল্ডারটা করে নিলাম আমাদের প্রয়োজনে, এবং এই বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের এই ফোল্ডারটাকে আমরা কপি করে এর আগের বারের মতো যেরকম রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 1 করেছিলাম না একটা ফোল্ডার, রেসপন্সিভ ওয়েব ডিজাইন ব্যাচ 1 পাবলিক HTML এর মধ্যে আমাদের 10টা ক্লাস হয়ে গেছে বেসিক লেভেলের HTML CSS এর উপরে। এখন আমি যেটা করতে চাচ্ছি যে আমরা এই বুটস্ট্র্যাপ ওয়েব ডিজাইন বা আমি বলছি বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট, এই ফোল্ডারটা আমি আমার ডি ড্রাইভে রেখেছি। এটার মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের টোটাল ফ্রেমওয়ার্কসটা আছে, কারণ এটার মধ্যে আমার বুটস্ট্র্যাপের টোটাল ফ্রেমওয়ার্কটা আছে। এটা আমরা আমাদের নেটবিনসের সঙ্গে অ্যাড করে নিব। add project HTML5 project, নেক্সট। নেটবিনসের সাথে পরিচিতি আছে? ওনাকে একটু দেখিয়ে দেন। নেক্সট। তারপর আমি ব্রাউজ করে নেটবিনসের সাথে ওই বুটস্ট্র্যাপের ফোল্ডারটাকে দিয়ে দিচ্ছি। মিক্স ডিতে ওয়ার্ক ডিতে আমি একটা ফোল্ডার করেছি, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট, এটা সিলেক্ট করে ওপেন করছি। তারপর এটাকেই আমরা কপি করে নিচ্ছি, এই অংশটাকে কপি করে নিয়ে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, প্রজেক্ট নেম লোকেশনে আমি পেস্ট করে দিচ্ছি। বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট। then finish। তো আমাদের বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের একটা প্রজেক্ট তৈরি হয়েছে। এই যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে ঠিক এভাবে না, আমরা অ্যাকচুয়ালি নিউ প্রজেক্ট আকারে না গিয়ে ওপেন প্রজেক্ট আকারে যাই, এটাও করা যাবে। এই লিস্টেড প্রজেক্টটাকে যদি আমরা ইউজ করতে চাই বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের, সেক্ষেত্রে
সাইট রুটের মধ্যে নিয়ে যেতে হবে। এটা যদি নেটবিনস প্রজেক্ট হতো তাহলে এটা এখানে ওপেন করে ফেলা যেত, বাট যেটা আমরা করব যে এখান থেকে নিয়ে আমরা আগে একটা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের একটা ফোল্ডার করা হয়েছে না? ওকে, গতবারের মতো দেখেন আমি কি করছি, 5 অ্যাপ্লিকেশন বানিয়ে নিচ্ছি। নেক্সট ব্রাউজ করে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট করা হয়েছে, ওই ফাইলটাকেই তো ওপেন করা আছে, তাই না? ওই বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট এটাকেই কপি করছি, কপি করে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিচ্ছি। সো একটা প্রজেক্ট এখানে রেডি হবে এবং সাইট রুটের মধ্যে একটা ইন্ডেক্স ফাইল চলে আসে। এখন আমাদের ফোল্ডার অপশন থেকে একটা কাজ করবে, এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউট। আমি সিলেক্ট করে এই ফাইলটাকে আনসিলেক্ট করে এগুলোকে কাট করব, ঠিক আছে? বাইরে যেগুলো আছে এগুলোকে কাট করে বুটস্ট্র্যাপের পাবলিক HTML এর যে ফোল্ডার আছে ইন্ডেক্সটাকে রিমুভ করে দিয়ে তার ভিতরে এটাকে পুশ করে দেব। মানে পুরো বুটস্ট্র্যাপের কোডগুলো চলে আসলো কোথায়? রেসপন্সিভ বুটস্ট্র্যাপ রেসপন্সিভ লেআউটের পাবলিক HTML ফোল্ডারে। অনেকে একটু হেল্প করবেন। প্রথমে আমাদের বুটস্ট্র্যাপ যে আনজিপ করা হয়েছিল তাকে আনজিপ করে একটা নাম দিয়ে একটা ফোল্ডারে রাখলাম। আমি ডি ড্রাইভে রেখেছিলাম, তারপর এটা নেটবিনসে অ্যাটাচ করলাম। নেটবিনসে অ্যাটাচ করার পর এই নামেই একটা ফোল্ডার তৈরি হয়েছিল, আর এখানে বাকি ফোল্ডারগুলো ছিল, তাই না? ফাইল ফোল্ডারগুলো কি এখানে ছিল না? ফাইল ফোল্ডারগুলো কিন্তু এখানে ছিল। সো এটাকে এই ফাইল ফোল্ডারগুলোকে কাট করে আমি নিয়ে গেলাম কোথায়? পাবলিক HTML এর মধ্যে। আলামিন, পাশের জনকে একটু দেখবেন। নাজমুল হয়েছে? আমি ডাউনলোড করেছি, এটা ডাউনলোড ফাইলে ছিল, এইখান থেকে আপনি কপি করে আনতে হবে। কপি করে আনলে হবে। এটা ইন্ডেক্স ফাইল আছে, এটা সহ ওটাকে উঠে দিব না? ওইটাকে রিমুভ করে দেন, ইন্ডেক্স ফাইলটাকে রিমুভ করে দেন। রেড সাইন দেখাচ্ছে, সমস্যা নেই। দেখাচ্ছে তোমার? হ্যাঁ,
আচ্ছা, এখানে যে কাজটা করব আমরা আর কি, এখানে যে কাজটা করব আমরা হচ্ছে এখানে ডক্সের মধ্যে অ্যাবাউ ইন্ডেক্স এক্সাম্পলের মধ্যে যাব এবং কিছু কিছু বিষয় অ্যাকচুয়ালি দেখার শুরু করব আর কি। আমরা শুরু করব অ্যাকচুয়ালি এই ব্লগের লেআউট কনসেপ্ট থেকে। তো আমরা যখন প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টের মধ্যে ডক্সে এক্সাম্পলসে ব্লগ ফাইলটাকে যদি একটু খুলি, ব্লগের একটা সিএসএস আছে, একটা এইচটিএমএল আছে, রাইট, ইনবিল্ড। আমরা কিভাবে এই সিএসএস এক্সাম্পলগুলো ইউজ করতে পারি একটু খেয়াল করেন। এখানে দুইটা লিঙ্ক আপাতত দেখা যাচ্ছে এবং ব্লগের একটা সিএসএস লিঙ্ক দেখা যাচ্ছে, একটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক করা আছে সেটা দেখা যাচ্ছে। সো মূলত এখানে তিনটা লিঙ্ক থাকবে। তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে মেইন যে বুটস্ট্র্যাপ সিএসএস আছে না, সেটা কার মধ্যে ছিল? ডিস্টের মধ্যে। মেইন সিএসএসটা কোথায় ছিল? ডিস্টের মধ্যে, bootstrap.mini.css। আর একটা জাভাস্ক্রিপ্ট ছিল আই এনিমেশন মোড ওয়ার্নিং জেএস, রাইট। এটা অ্যাকচুয়ালি আছে অ্যাসেটের মধ্যে। হ্যাঁ, এটা অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে উপরের দিকে। হ্যাঁ, ডক্সের ভেতরে না, এটা অ্যাসেট জেএস। হ্যাঁ, অ্যাসেট জেএস নামে একটা ফাইল আছে এই যে উপরে অ্যাসেট নামে, অ্যাসেট জেএস এর মধ্যে একটা জেএস ফাইল আছে, এটা আই কম্পিটেবিলিটি দেওয়ার জন্য। আর এই ব্লক সিএসএসটা হচ্ছে এই সিএসএসটা, রাইট। এটা ওভাররাইটেড সিএসএস বলা হয়ে থাকে এবং ওভাররাইট করা হয়েছে বেশ কিছু বিষয়, যে অ্যাক্টিভ, ভিজিটেড এগুলো হলে কীরকম হবে, আর পেজ, ব্লগ পোস্ট টাইটেল, ব্লগ পোস্ট মেটা, ব্লগের ফুটার দেখতে কেমন হবে, এই বিষয়গুলো। তো আমরা লেআউটিং কনসেপ্টটা দেখব। লেআউটটাকে গ্রিড সিস্টেম বলা হয়ে থাকে, গ্রিড লেআউট সিস্টেম বলা হয়ে থাকে। সো প্রথমে যখন একটা HTML তৈরি করা হবে, মেটা ইকুইভ্যালেন্ট XUA কম্পিটেবল, আর কন্টেন্টটা IH, মানে আই ব্রাউজারেও যেন এটা সাপোর্ট করে, এই জন্য এই পার্টিকুলার লাইনটা লেখা হয়েছে। মেটা নেম, ভিউ পয়েন্ট, কন্টেন্ট হচ্ছে উইথ ডিভাইস, ইনিশিয়াল স্কেল 1, এটা আমরা নর্মালি HTML5-এ শিখেছিলাম, মনে আছে না? তারপরে মেটা নেম ডেসক্রিপশন, মেটা নেম অথর, এগুলো অ্যাকচুয়ালি SEO ফ্রেন্ডলি করার জন্য। আর লিঙ্ক, আইকন, হাইপারলিঙ্ক রেফারেন্সটা এখান থেকে নিয়েছে সে। আমি যদি চাই যে আমি ব্লগ থেকে একটা ডট বের হয়ে যাব, তাহলে কোথায় যাচ্ছি? এক্সাম্পলে, মানে ব্লগ থেকে বের হলাম, আবার বের হলাম কোথায়? এক্সাম্পল থেকে। সো এক্সাম্পলের ভেতরে যে favicon.ico আছে না, সে এই ফাইলটাকে লিঙ্ক করেছে আইকনিকটা তুলে ধরার জন্য। আমাদের যে ফার্স্ট ব্রাউজারে যে বি নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এটাই কিন্তু favicon, বুঝতে পেরেছেন? তো লিঙ্কটা, টাইটেলটা ব্লগ টেমপ্লেট ফর বুটস্ট্র্যাপ, ব্লগ টেমপ্লেট ফর বুটস্ট্র্যাপ, আমাদের টাইটেলটা ব্লগ টেমপ্লেট ফর বুটস্ট্র্যাপ চলে আসে। এখন লিঙ্কের মধ্যে আমাদের সিএসএসটা, মেন সিএসএসটা লিঙ্ক করা হয়েছে, নর্মাল সিএসএসটাকে লিঙ্ক করা হয়েছে, আর জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিঙ্ক করা হয়েছে। এখন কিছু মেনু লিঙ্কস আছে। একটা জিনিস খেয়াল করেন, আপনি বলেছিলেন যে এই যে ট্যাগগুলো, HTML5-এর ট্যাগগুলো এখানে কিন্তু ইউজ হয়। এই যে নেভ ট্যাগটা এখানে কিন্তু নেভিগেশনের জন্য ইউজ হয়েছে। এখন ক্লাস ব্লগ মাস্টার্ড, ক্লাস কন্টেইনার, রাইট, এই দুইটা ডিভ দেওয়া হয়েছে। ব্লগ মাস্টার আর কন্টেইনার ক্লাসটা কোথায় আছে? এই ব্লগ সিএসএস এর মধ্যে। ব্লগ মাস্টার কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, বক্স একটা শ্যাডো দেওয়া হয়েছে। এটা কি আমার blog.css ফাইলে, এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া হয়েছে আর একটা শ্যাডো দেওয়া হয়েছে। সো ব্লগ মাস্টার্স বলা হচ্ছে ফার্স্ট ক্লাসটা ব্লগ মাস্টার, আরেকটা আছে কি কন্টেইনার। আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে কন্টেইনার ক্লাসটাতেও চলে যাব। এবং কন্টেইনারটা কোথায় আছে? বুটস্ট্র্যাপ মিনির মধ্যে আছে। এটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের ক্লাস। এতগুলো দেখানোর কারণ হচ্ছে আমার কন্টেইনার ক্লাসটা বেশ কয়েকবার আছে, ডিস্টের মধ্যেও কয়েকবার আছে, আবার মিনি বুটস্ট্র্যাপের মধ্যেও কয়েকবার আছে। যেটা সিলেক্টেড,
ঠিক আছে, এখানে যদি ক্লিক করি তাহলে ওই যে পার্টিকুলার বুটস্ট্র্যাপের এই কন্টেনার ক্লাসে এটা লম্বি করে লেখা আছে যে কন্টেনার নামে যে ক্লাসটা সিলেক্ট হয়েছিল। আমি আবার যদি আসি, ক্লিক করলে ওই ক্লাসে চলে যাবে। আমি ক্লিক করলাম এই যে কন্টেনার এই ক্লাসটা, যদি কার্সার এখানে রাখেন, কার্সার রেখে যদি এখান থেকে সরেন, এই যে কন্টেইনার আফটার, কন্টেইনার বিফোর, অনেক কন্টেনার আছে না, এই কারণেই অতগুলো সিএসএস লিঙ্ক দেখিয়েছে। কন্টেনার নামে বেশ কিছু সিএসএস এখানে লেখা আছে। তো আমরা যদি ব্লগের এখানে ক্লাসটার এই কালারটা ধরেন আমি বন্ধ করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার, এটা অ্যাকচুয়ালি এখানকার কালার। আমার কি হয়েছে, পুরোটা কিন্তু নাই। হ্যাঁ, কই গেল আমার ব্লগ ইন্ডেক্স? এটা তো ডেস্কটপ, এটা ডেস্কটপ না। আমাদের এটা অ্যাকচুয়ালি রান করাতে হবে কিভাবে, আমাদের ফোল্ডার থেকে যদি যাই, এক্সাম্পলস, পাবলিক HTML ডক্স এক্সাম্পলস ব্লগ, এই ইন্ডেক্স ফাইলটা, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে, খেয়াল করেছেন? সো কন্টেইনারটা হচ্ছে সিএসএস এর মানে বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাস, আর এইটা প্রথম যেটা তৈরি করা হয়েছে ব্লগ মাস্টার, এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ক্লাস। আমরা নিজেরা লিখছি, মনে করেন এটা এই ক্লাসগুলো আমাদের নিজেদের লিখতে হবে। আর এই কন্টেইনার নামে যে ক্লাসটা আছে, কন্টেইনার নামে যে ক্লাসটা আছে সেটা সিএসএস এর মানে বুটস্ট্র্যাপের নিজস্ব বিল্ট ইন ক্লাস। তো এরপরে নেভিগেশন, নেভিগেশন HTML এর ট্যাগের নাম, সেই নেভিগেশনের জন্য সে সিএসএস লিখে রেখেছে, রাইট? আবার ব্লগ নেভ, এই যে ক্লাসটা, এটা আমাদের যদি দেখি এটা কোথায় আছে, blog.css ফাইলে আছে। আমাদের এক্সাম্পলের মধ্যে ব্লগ ফোল্ডারে blog.css দুই জায়গায় এই ক্লাসটা লিখা আছে, ব্লগ নেভ বার। এটা জাস্ট কালারটা কি, টেক্সটের কালারটা কি হোয়াইট, এছাড়া তেমন কিছুই করা হয়নি। এরপর হচ্ছে ব্লগ নেভ আইটেম, আইটেমগুলো দেখতে কেমন হবে, যে ব্লগ সিএসএস এর মধ্যেই লেখা আছে, কয়েকটা লাইনে লেখা আছে। নেভিগেশন আইটেম, পজিশন, রিলেটিভ, ডিসপ্লে, ইনলাইন ব্লক, পেডিং 10 পিক্সেল, ফন্ট উইথ হচ্ছে 500 আর একটা স্পেসিফিক কালার। মানে আমরা যখনই কোনো কিছু নিয়ে কাজ করা শুরু করব, অলওয়েজ কি করতে হবে, অলওয়েজ ওভাররাইট যেখান থেকে হচ্ছে আমাদের যে ব্লগ মাস্টার, এখান থেকে এটাকে তুলে দিই, কোথা থেকে ক্লাসগুলো আসে সেগুলো রিড করতে হবে এবং দেখতে হবে যে এটা কীভাবে স্ট্রাকচারটা দাঁড়ালো। বুঝতে পেরেছেন? সো আমরা গ্রিড সিস্টেম লেআউটের দিকে যাব, বাট আস্তে আস্তে করে এর সাথে একটু পরিচিত। প্রথমের দিকে একটু মনে হবে যেন এলোমেলো অবস্থা, কোথা থেকে কি আসে সেটা কিন্তু বোঝা যাবে না, বাট আস্তে আস্তে কাজ করতে করতে এর সাথে হ্যাবিচুয়েট হয়ে যেতে হবে আমাদের, যে কোন ক্লাসটা বুটস্ট্র্যাপের আর কোন ক্লাসটা আমাদের লিখতে হবে। আমি এজন্যই এক্সিস্টিং একটা এক্সাম্পল নিয়ে শুরু করেছি, যাতে আমরা ওই এক্সাম্পলগুলো ধরে আস্তে আস্তে একটু আলোচনাটা এগিয়ে নিতে পারি। তারপর আমরা নিজেরাই স্ক্র্যাচ থেকে কোড লেখা শুরু করব। নিজেরা যখন কোড করব আর ইউজ করব কি বুটস্ট্র্যাপের বিল্ট ইন ক্লাসগুলোকে পরবর্তীতে। ওকে, সো এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, যে ইন্ডেক্সের মধ্যে মেনুটা তো বানানো হয়েছে একটা স্টাইল ইউজ করে, আর এখান থেকে বলা হচ্ছে না যে নেভ বার আইটেম, নেভ বার আইটেমটাকে যখন আমরা নিচ্ছি, এখানে নেভ বার আইটেমটাকে রিলেভেন্ট ইনলাইন ব্লক বলা হচ্ছে, তারপরে ইনলাইন ব্লক বলা হচ্ছে, প্যাডিং 10 পিক্সেল বলা হচ্ছে, ফন্ট উইথ 500 পিক্সেল বলা হচ্ছে, কালার বলা হচ্ছে। তখন ব্লক নেভ বার হুবার বা ফোকাস যখনই হচ্ছে তখন টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, টেক্সট ডেকোরেশন নান হয়ে যাচ্ছে। সো একটু খেয়াল করি, টেক্সটের কালার হোয়াইট হয়ে যাচ্ছে না, আর এই যে এরকম একটা দাগ দেখা যাচ্ছে না উপরের দিকে, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ নামে একটা ক্লাস কল করা রয়েছে, এটা বিল্ট ইন। HTML এর উপরে যদি আপনারা যান, এই যে এখানে অ্যাক্টিভ ক্লাসটা কল করা আছে না, এই অ্যাক্টিভ ক্লাসটা যদি আমি এখান থেকে কাট করে অ্যাবাউটেই দিয়ে দিই, হোমের পরিবর্তে অ্যাবাউটে, তখন দেখেন এই অ্যাক্টিভটা কোথায় চলে গেছে, অ্যাবাউটে চলে গেছে। তার মানে কি, ওই এই যে ইন্টারেস্টিং টাইপের একটা অ্যাকশন, তাই না? এখানে ছোট্ট করে মার্ক করে দেওয়া কোথায় এটা আছে বা কীভাবে এটা দেখাবে, এটা কিন্তু জাস্ট এই অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমেই হয়ে যাচ্ছে। আমাকে শুধু কি করতে হচ্ছে, ইউজ করতে হচ্ছে। এটা কিন্তু বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস। আচ্ছা, এবার ব্লগ হেডার, ব্লগ টাইটেল, রো ফ্লুইড,
কলাম স্মল 8 ব্লগ মেইন, আর এরপরে আছে ব্লগ পোস্ট নেভিগেশন, প্রিভিয়াস, নেক্সট, কলাম SM3, কলাম SN অফসেট 1, ব্লক সাইডবার, রাইট সাইডবার ধরা হয়েছে, ফুটার করা হয়েছে, কিছু স্পেসিফিক জাভাস্ক্রিপ্টের সঙ্গে এখানে লিঙ্ক করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমরা যে লেআউটটা দেখা যাচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই অ্যাবাউট, আর্কাইভ আর এই ভেতরের অংশটুকু দেখা যাচ্ছে না, এই ভেতরের অংশটুকু এবং বাইরের সাইড বারের অংশটুকু, নিচের প্রিভিয়াস, নেক্সট অংশটুকু, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্টাইল মেনটেন করে করা হয়েছে। প্রথমে একটা রো নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, ওই রোয়ের ভেতরে বলা হচ্ছে কলাম SM8, মানে সে টোটাল কিন্তু 12, হ্যাঁ, টোটাল সাইজটা কত, গ্রিড সিস্টেম যদি আমি ধরি তাহলে 8 হচ্ছে 12 ভাগের 8 ভাগ, আর বাকি আছে কতটুকু, 4 ভাগ। এখন ওই ব্লগ পোস্ট টাইটেল দেখতে কেমন হবে, ব্লগ পোস্ট মেটা দেখতে কেমন হবে, এটা আমাদের ব্যাপার, আমরা CSS লিখবো। প্যারা হাইপারলিঙ্ক রেখেছি, অনেকগুলো প্যারাগ্রাফ হয়েছে, ব্লগ পোস্ট অনেকগুলো আমরা দিয়েছি। এরপর বলা হচ্ছে যে কলাম SM3 আর কলাম SM অফসেট 1 টোটাল মিলে কত হলো, 12 হলো না? সো কলাম SM3, কলাম SM অফসেট 1 আর ব্লক সাইড বার হিসেবে সে আসছে। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইরকম, ওই ফোল্ডারটা যেটা আমাদের এসেছে প্রজেক্টের মধ্যে, ব্লগ নামে একটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি না, এক্সাম্পলসের মধ্যে ব্লগ নামে একটা ফোল্ডার আছে, ইন্ডেক্স HTML। সো আমি এই ব্লগের মধ্যে একটা রাইট ক্লিক করি, নিউ থেকে আমি একটা new.html নামে একটা ফাইল তৈরি করে নিই। ঠিক আছে, আমি new.html নামে একটা ফাইল তৈরি করলাম। কি করছি একটু খেয়াল করেন, আমি এর যে মেটা ইনফরমেশনগুলো আছে, যে জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো আছে, যে ফেভ আইকনের লিঙ্কগুলো আছে, এই কানেকশনগুলো আমি নিয়ে নিচ্ছি। মানে হেডের মধ্যে যে অপশনগুলো আছে সেই অংশটুকুকে কপি করে নিলাম, কপি করে নিউ HTML এর হেডের এই অংশটাকে ওভাররাইট করে দিলাম। আমি যখন ফ্রেশ একটা স্ক্র্যাচ বানিয়েছি, এটা ওভাররাইট করে হয়ে গেল। আমার মধ্যে ফেভ আইকনটাও চলে আসছে, আমি CSSটাও ম্যাপ করতে পেরেছি, আমি জাভাস্ক্রিপ্টটাও ম্যাপ করতে পারছি, জাভাস্ক্রিপ্টটাও ম্যাপ করা হয়েছে। আমি যদি আমার এই HTML ফাইলটাকে রান করি, new.html ব্লগের মধ্যে new.html ফাইলটাকে রান করি, জাস্ট কিছু টু ডু রাইট কন্টেন্ট কথাটা দেখা যাচ্ছে। এখন আমরা একটু নির্দিষ্ট স্টাইলে যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এরা ইউজ করেছে হচ্ছে গ্রিড সিস্টেম বা স্প্যান সিস্টেম। স্প্যান সিস্টেমটার মধ্যে দিয়ে আমরা যদি আগাতে চাই, আমরা অ্যাকচুয়ালি বলবো রো, এটা হচ্ছে বিল্ট ইন ক্লাস, আর কলাম SM8 এটাও বিল্ট ইন ক্লাস ফর কার জন্য, বুটস্ট্র্যাপের জন্য। সো আমি দেখেন কি করছি, আমি একটা রো নিয়ে নিচ্ছি আর আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি। আমি বলছি রো আর একটা ডিভ আমাকে নিতে হবে, ডিভটা ক্লোজ, এই রোটা হলো, এই রো এর ভেতরে আমার কলাম স্প্যান কত 8, আর আমি বলছি এটাকে ব্যানার, হ্যাঁ সরি, এটাকে আমি বলছি লোগো, আর পাশে আরেকটা দিয়ে বলবো কি ওটা আমার ব্যানার। সো আমি ডট লোগো একটা ক্লাস তৈরি করছি। আচ্ছা, এখানে আমাকে স্টাইলটা নিয়ে নিতে হবে, স্টাইল টাইপ আমার কি
টেক্সট অর সিএসএস, এখানে ডট লোগো নামে একটা ক্লাস নিচ্ছে। আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার, মূল কালার নিয়েছি। হ্যাঁ, সো লোগো নিলাম, এটাকে আমি বলছি 4। একটা ডিভ নিব, সেই ডিভটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ডিভ ক্লোজ। এরপর আরেকটা ডিভ নিচ্ছি, এটাকে লোগো না বলে এটাকে আমি বলবো ব্যানার। ঠিক আছে, লোগোর এটার হাইট আমি বলছি 200 পিক্সেল, খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ, 200 পিক্সেল। আর আমি ডট ব্যানার নামে একটা ক্লাস লিখছি, তার ব্যাকগ্রাউন্ড কালার বোথ আর সেম, ব্যাকগ্রাউন্ড কালারটা বিট ডিফারেন্ট করে দিই। হাইট দুজনের কিন্তু সেম দিয়েছি। একজনের কলাম উইথ আমি বলেছি 4, আরেকজনকে বলছি কত 8, ফুল লেন্থ নিয়ে নেবে। এখন আমি যদি নিয়ে যাই, খেয়াল করেছেন, এটা হচ্ছে আমার 4 আর এটা কত আমার 8, রাইট। আমি ফুল পেজ কিন্তু নিয়েছি। সো আমার একটা কন্টেনার নিয়ে কাজটা করা ভালো, রাইট। আমি কন্টেইনার কনসেপ্ট দেখিয়েছিলাম না, মনে আছে? কন্টেইনার কনসেপ্ট কিন্তু আমি দেখিয়েছিলাম। সো এখন ওই লেআউট বা গ্রিড সিস্টেম লেআউটে যদি চাই, পাশাপাশি যদি তিনজনকে বসাতে চাই, আমি পাশাপাশি 3টা সেল বসাবো, পাশাপাশি একটা সেল বসাবো। যদি মনে করেন আমি লোগোটাকে আরেকটু ছোট করব, আমি লোগোকে 3 দিব, একে কত দিব? আমার টোটাল অলওয়েজ হতে হবে কত? 12। 100% মানে 12, টোটালটা কত? 12। এখন ক্লাসটার নাম কি? এটা তো আমাদের COLSM, তাই না? COLSM আমার পয়েন্টটা। হ্যাঁ, এখানে আগে স্প্যান ছিল, এখন SM হয়েছে। তো কলাম স্প্যান আগে ইউজ করা হতো। তো আমি যখন একটা রো ক্রিয়েট করেছি, দেখেন আমি আরেকটা রো ক্রিয়েট করছি। যখন আরেকটা রো ক্রিয়েট করছি, ওই রো এর মধ্যে ফর এক্সাম্পল আমি মেনু ইউজ করব। আমি এখনো নেভ বারের ওটাকে কাজে লাগাচ্ছি না। নেভিগেশন ক্লাস তো আমাদের আছে, বলছি মেনু। ঠিক আছে, মেনুতে এসে আমি বলছি আমার ব্যাকগ্রাউন্ড কালার সিলভার, হাইট আমি বলছি 50 পিক্সেল। এখানে কত বলা আছে? 3। একে কত বলতে হবে আমার? 12। হ্যাঁ, উইথটা, হ্যাঁ, আমার স্প্যান কত হবে? মানে কলাম SM 12 হলে ফুল লেন্থ। তো আমি যে লেআউটটা এখন দেখেন, এটাকে যখন আমি ছোট করব, অটোমেটিক কি হয়ে যাবে? একটা আরেকটা নিচে চলে আসবে। মোবাইল ভার্সন আসলে সে অটো রেসপন্সিভ হয়ে যাবে, যেমন আমি গ্রিড সিস্টেমে আছি। সো আমরা যত কমপ্লেক্স লেআউটই হোক না কেন, আমাকে প্রথমে রোতে যেতে হবে, তার ভেতরে আমাকে কলামে যেতে হবে। তো আমি ওই যে প্রথমবার এঁকেছিলাম না, প্রথম দিনে একটা ছোট্ট লেআউট এঁকেছিলাম না, ওই লেআউটটা সবাই তৈরি করার HTML টেবিল দিয়ে। বাট এটা এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। প্রথমে লোগো ব্যানার থাকবে, তারপরে মেনুটা থাকবে, তারপরে লেফট বারটা থাকবে, রাইট বারটা থাকবে, নিচে একটা বিগ ফুটার থাকবে এরকম, আর তার নিচে একটা ফুটার থাকবে। এটা করে এই সিস্টেম, গ্রেড সিস্টেম। আমি কি করে নিয়েছি, ওই যে ওদের যে blog.css এর হেডার অংশটা কপি করে আমাদের নিউ ফাইলের মধ্যে দিয়ে ওই ব্লগের ভিতরে একটা নিউ নামে ফাইল তৈরি করেন। ঠিক আছে, নিউ নামে HTML ফাইল তৈরি করেন, তার সাথে ওই হেডার অংশটা কপি করে দিয়ে দেন, যাতে CSS এবং জাভাস্ক্রিপ্টটা লিংক হয়ে যায়। এরপর আমরা
আমাদের কিছু ইউজার ডিফাইন্ড ক্লাস লিখবো আর তাদের জেনারেল ক্লাসগুলো ইউজ করবো, এই লেআউটটা তৈরি করে ফেলবো। আগে আমরা যখন ইয়ে করতাম, এগুলো বানাতাম, যে র্যাপার, হেডার র্যাপার, লোগো, এগুলো আমরা বডির মধ্যে ডিপ দিয়ে করতাম, বাট এখানে স্টাইল উপরে দিয়ে তারপরে ইনলাইন সিএসএস ওটা আমরা পরে এক্সটার্নাল সিএসএস এ নিয়ে যাব। প্রথম এখন যেটা ছিল, এখন যেটা করবো সেটা আমরা স্টাইল একটা ট্যাগ নিয়েছি। হ্যাঁ, স্টাইল নামে এটা HTML এর ট্যাগ, এর আগে প্রথম দিকে আমরা কিন্তু শিখেছিলাম। হ্যাঁ, ওইটা দিয়েই করছি যাতে আমরা ইনলাইন যে সিএসএস গুলো লিখছি ওটা আগে আমাদের ওই পেজের মধ্যেই থাকুক। আমরা নিউ HTML-টা কিসের আন্ডারে দিয়েছিলাম? ব্লগের মধ্যে, ব্লগের ব্লগের মধ্যে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সেটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বেসিসে যে ক্লাস আছে ওটা আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, ওকে।
স্টাইল ট্যাগটা আমরা ইয়েতে নিব না, বডির উপরে, মানে হেডার আর বডির মাঝখানে যে কোনো রাখবো না এটা? না, হেডের মধ্যে। হেডার নেই।
আমি যখনই কোনো লেআউট ক্রিয়েট করার চেষ্টা করব, মানে যত জটিল লেআউটই হোক না কেন, সেটা আমি এই যে রো কলাম কনসেপ্টে করে ফেলতে পারবো, রাইট? তো প্রথমে আমি মেনু পর্যন্ত এসেছিলাম। মেনু পর্যন্ত আসার পর এই যে আমি দেখাচ্ছিলাম এটা আমার লোগো, এটা ব্যানার, এটা আমার মেনু। এবার যখনই আমি লেফট কন্টেন্টটা রাইট করব, তখনই আবার আমাকে কি নিয়ে নিতে হবে? একটা রো। ঠিক আছে, একটা রো আমাকে নিয়ে নিতে হবে। রোর ভেতরে আমি যেভাবে প্লেস করব, যে 3, প্রথমটা হচ্ছে লেফট, তারপর এটা হচ্ছে কন্টেন্টটা কত দিব? লাইক 6, সরি 6, আর রাইট। হ্যাঁ, ইনবিল্ড আছে, ক্লাস কন্টেন্ট নট ফাউন্ড। এই রাইট নামে একটা আছে। আমি লেফট বার বলছি, কন্টেন্ট মিডল কন্টেন্ট বলছি, এগুলো আছে আর কি, এই জন্য এরকম দেখাচ্ছে। রাইট বার আছে। সো আমি লেফট বার, মিডল কন্টেন্ট, রাইট বার এগুলো তৈরি করছি। হ্যাঁ, লেফট বার বসানো, মিডল কন্টেন্ট, রাইট বার। এদের হাইট আমি 500 পিক্সেল বা 700 পিক্সেল করে দিলাম। আমার হাতে ফ্লেক্সিবিলিটি আছে, আমি কাকে কতটুকু দিব, তাই না? আমি ইচ্ছে মতো কিন্তু দিতে পারছি। আমি 700 পিক্সেল করে দিলাম। কন্টেন্ট বার আমার লেফট, কন্টেন্ট রাইট হয়েছে, একটু চেক করে দেখি। এদের কালার সেম মিশে গেছে, কালারগুলো সেম হওয়াতে মিশে গেছে। বাট মেনুটা কিন্তু বোঝা যাচ্ছে না। মেনুটা যে দুটা সেপারেটর, সেটা কিন্তু ধরা যাচ্ছে না। মেনুটাকে আমরা লেফট বারকে আমরা সিক্স, মার্জিন দিলে একটু এলোমেলো হয়ে যাবে। মার্জিন দিলে প্রবলেম হবে কি, ওই তখন ওই স্প্যানের যে ইয়েটা, ওইটা, হ্যাঁ 12-এর এই কনসেপ্টটা এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এখন পর্যন্ত এসেছে। এরপরে আমাকে আবার আরেকটা রো নিতে হবে। বোঝা যাচ্ছে তো না? আমি যত কমপ্লেক্স করি না কেন, আমি করতে পারবো। আমি যদি বলি এটা 4, 4, 4, আমি বলছি গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, তাই না? গ্যালারি, সার্ভিস আর কন্ট্যাক্ট। এই গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট আমার তৈরি করা হয় নাই। কন্ট্যাক্ট,
সার্ভিস গ্যালারি। তো এদের তো এত বড় সাইজ দেওয়ার দরকার নেই, এটা 200 200 200 তাই না? এটা কিন্তু চলে আসে, আমাদের লেআউট আস্তে আস্তে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। নিচে ফুটার অংশটা আমাদের কিন্তু এখনো বাকি আছে, কালারটা চেঞ্জ করে নিলে কিন্তু হয়ে যাবে। আর ফুটারটা কার মতো, ফুটারটা মেনু, তো দেখতে কেমন হবে এটা আমাদের ব্যাপার। ফুটার আর ফুটারটা 80 পিক্সেল মতো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কি নিতে হবে, div ক্লাস, একটা রো ক্লাস নিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা কত হবে 12, আর এটা হবে আমার ফুটার। আমার লেআউট কিন্তু দাঁড়িয়ে গেছে। যদি এটাকে আমরা শর্ট মোডে নিয়ে আসি, সে একটার পর একটা, একটার পর আরেকটাকে কিন্তু নিয়ে আসে, আমি যেভাবে করেছি। সো অটোমেটিক সে এটাকে রেসপন্সিভ করে ফেলবে, সেগুলো হয়ে যাবে, র্যাপ করে করে রেসপন্সিভ মোডে নিয়ে যাবে। এখন আমি যদি এখানে এরকম বলি, সম্ভব না? উপরে দুইটা, তার ভেতরে আবার তিনটা, এটা করে ফেলেন। ওর ভেতরে মানে কন্টেন্টের ভেতরে আবার দুইটা, আবার তিনটা। কনসেপ্টটা তো বোঝা যাচ্ছে, হ্যাঁ কনসেপ্টটা বোঝা যাচ্ছে, লেআউটিং কনসেপ্টটা বা আমরা কনসেপ্টটা বুঝতে পারছি, স্ট্রাকচারের কনসেপ্টটা বুঝতে পারছি। আমি যেটা দেখিয়েছিলাম যে এই ব্লগের যে কনসেপ্টটা, এটা তো জাস্ট একটা বার রাইট বার, তাই না? উপরে একটা মেনু, এছাড়া তো তেমন কিছু নেই, তাই না? এখানে কিন্তু তেমন কিছু নেই, বাট আমরা কিন্তু এর চেয়ে কমপ্লেক্স একটা লেআউট দাঁড় করে ফেলেছি, বুঝতে পেরেছেন? এর চেয়ে একটা কমপ্লেক্স লেআউট আমরা কিন্তু দাঁড় করে ফেলেছি। এবার টার্গেট করব আমরা মেনুতে। আমরা মেনু বারের মধ্যে নেভিগেশন যেটা আছে, নেভিগেশন নিয়ে কাজ করব। এখানে কার্সলটা নিয়ে কাজ করব। কার্সলটা একটু দেখি, এটা অ্যাকচুয়ালি একটা কার্সল মেনু আর কি, ড্রপ ডাউনও আছে এর সাথে। কার্সলটা এরকম যে আপনি যখন এটা না, আপনি যখন এটাকে ছোট করে ফেলছেন, এটা অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ, মেনুটা হাইড হয়ে যাচ্ছে। তো এই ফাইলটাকে যদি আমরা এখন একটু খুলি আমাদের প্রজেক্ট থেকে, কার্সল, এবং কার্সলের মধ্যে, সরি আমার কার্সল সিএসএস এর দরকার নেই, আমাদের কার্সল সিএসএস এর দরকার নেই, কার্সল এইচটিএমএল এর দরকার আছে। কার্সল টেমপ্লেট, এখানে যে অংশটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এটা, এই যে নেভবার আইডি, ক্লাস হচ্ছে নেভবার কলাপস, এর মধ্যে এই যে ডিভটা শুরু হয়েছে না, এই ডিভটা শুরু হয়ে যেখানে শেষ হয়েছে, এটা শুরু হয়ে যেখানে শেষ হয়েছে। সো এই ক্লাসগুলো কিন্তু সব বিল্ট ইন, রাইট? এই ক্লাসগুলো সব বিল্ট ইন। আর ড্রপ ডাউনের জন্য আমরা আলাদা একটা ক্লাস
ডাটা টগল, ড্রপ ডাউন, রোল বাটন, ঠিক আছে, যে ড্রপ ডাউন মেনু আকারে দেখাচ্ছে না। সো আমি যদি এই অংশটাকে কপি করি, এই পর্যন্ত না, এই ডিফটার উপরে কার্সর ধরেন, লাইন নাম্বার 47 থেকে শুরু করে লাইন নাম্বার 65। সো 47 থেকে শুরু করে আমরা 65 নিচ্ছি। যখন আমরা কলাপস মেনু তৈরি করব বা কার্সর তৈরি করব, অলওয়েজ সেম পদ্ধতিতেই যাব। সো আমরা এই অংশটুকুকে নিয়ে আমাদের নিউ HTML আছে, নিউ HTML এর যে মেনুটা আছে, মেনুটার ভেতরের যে ডিভটা, এই ডিভের ভেতরের অংশে আমি এটাকে প্রেস করে দিলাম। হ্যাঁ, আমাদের সাথে রিলেটেড জাভা CSS এবং জাভাস্ক্রিপ্টও লিঙ্ক করাই আছে না? সো হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, আমাদের যে লেআউট দেখেন চলে আসে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট ড্রপ ডাউন, ড্রপ ডাউনটা ভেতরে ঢুকে গেছে মোস্ট প্রবাবলি। ড্রপ ডাউন ক্লিক করলে কোনো ড্রপ ডাউন মেনু আসছে না। একটা দেখি এখানে কলাপস হচ্ছে কিনা। কলাপসে যখন দেওয়া হয়েছে, কলাপসটাকে তখন গায়েব হয়ে গেছে। হ্যাঁ, কলাপস কিন্তু যখন হয়েছে তখন কিন্তু হয় নাই, মানে চলে গেছে কোথায় যেন। তো আমরা একটু চেক করে দেখি কলাপসের CSSটা আমরা ইউজ করেছি কিনা। এই যে ডিভ একটা ইউজ করা হয়েছে, ডিভ নেবার কলাপস, এই ডিভটা কোথায় আছে? হ্যাঁ, এই ডিভের ক্লোজিং তো আছে, ডিভ তো নেবার কলাপস করা হয়েছে। একটা জিনিস দেখি কার্সরের মধ্যে নতুন কোনো CSS আছে কিনা। মোস্ট প্রবাবলি এখানে যেটা আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিনি CSS, তার সাথে এই যে কার্সেল CSS, কার্সেল.css একটা তৈরি করে ফেলেছে। কার্সেল.css-টা কোথায় আছে? এই যে কার্সেল.css ফাইলটা এখানে আছে। কার্সেল CSS এর মধ্যে একটু চেক করে নিই, কলাপস, কার্সেল, ক্যাপশন, আইটেম, ইনার, ইমেজ, না কলাপস তো নাই, কলাপস নেই কার্সেলের মধ্যে, তো কলাপস নেই। তাহলে আলাদা কোনো CSS এখানে আছে কিনা একটু চেক করি। এটা অ্যাসেটের মধ্যে থেকে জাভাস্ক্রিপ্ট নিচ্ছে, ডিস্টের মধ্যে থেকে CSS নিচ্ছে, সবই তো ঠিক আছে। এখানে একটা এরর চলে আসে, এই এররটা কেন সেটা বোঝা যাচ্ছে না। এখানকার এররটা হচ্ছে এরিয়া এক্সপান্ড নট অ্যালাউড অন দ্য এলিমেন্ট বাটন, এই নেবার টগল কলাপস, এখানেই কিন্তু এরর দেখিয়েছে। The toggle navigation, কলাপস হয়ে যাওয়ার কথা ছিল, বাট রিফ্রেশ করেছে সে কিন্তু কলাপস হচ্ছে না, খেয়াল করেছেন? চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে কলাপসে গেলে। ওদেরটা হচ্ছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ইমাম হোসেন বল। হ্যাঁ ইনশাল্লাহ ক্লাস হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কার্সার রাখা হয়েছে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আর ড্রপ ডাউন, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আর ড্রপ ডাউন, এই বাটনটা এখানে নেওয়া আছে। আর একটা বাটন এখানে এ ট্যাগের এগেনস্টে ড্রপ ডাউন নেওয়া আছে। এই লিস্টগুলো ইউএল এর এগেনস্টে লিস্ট, তো মেনুর মধ্যে অ্যাকশন টগল মেনু আর কি। এখানে রিমুভ সারাউন্ডিং ট্যাগস,
রোল মেনু আইটেম, রোল মেনু আইটেম বক্স, এগুলোকে সে পাচ্ছে না, কোনো কারণে এগুলো পাচ্ছে না। সিএসএসটা না, আমাদের সব সিএসএস তো লিঙ্ক করা আছে। কার্সর সিএসএস, কার্সর সিএসএসটা অ্যাকচুয়ালি কার্সর সিএসএসটা তত কাজে আসবে না, কারণ কার্সর সিএসএসটা ইনবিল্ড আর কি, উপরে কাজ করার জন্য, কলাপসের সাথে রিলেটেড না। তারপরেও আমি কার্সর সিএসএসটাকে যদি লিঙ্ক করে দেই আমাদের নিউ এইচটিএমএল এর সাথে, হ্যাঁ কার্সরের যে সিএসএস আছে ওই সিএসএসটা অ্যাড করেছি, কোনো চেঞ্জ নেই, ওর সিএসএসটা এমন কোনো ইফেক্ট করছে না। মূল প্রবলেম হচ্ছে আমরা এদেরকে ওই যখন ইউজ করা হচ্ছে না, ট্রগলিং করা হয়েছে যে কার্সর মেনুটা করার কথা, ওইটা কাজে পাচ্ছে না। আমরা আরেকটু চেক করি এখানকার ড্রপডাউন মেনুটা, নর্মাল যে নেভিগেশন মেনুটা নেভ বার র্যাপার বলা হচ্ছে, আমরা নিয়েছি কি এই ডিভ থেকে, তাই না? নেভ বার ইনস্ট্যান্ট টপ কন্টেইনার, মানে নেভ থেকে যদি আমরা নেই পুরো নেভিগেশনটা, তাহলে কি কোনো প্রবলেম হয় কিনা একটু দেখি। নেভ নিউ থেকে আমি পুরো নেভিগেশনটাই নিচ্ছি, কোন অংশটুকু বাদ দিব? কোন ডিভ থেকে শুরু হয়েছে? এই যে নেভ বার কলাপস থেকে শুরু করেছিলাম না, কত দূর পর্যন্ত? এই পর্যন্ত ওভাররাইট করি, নেভ বার পর্যন্ত। এবার চেক করি, এবার কাজ করেছি যে প্রজেক্ট নেম ড্রপডাউনটা ভেতরে চলে যাচ্ছে যদিও, ক্লিক করলে এই যে হ্যাঁ কলাপসটাও কিন্তু কাজ করেছে, কলাপস মেনুটাও কাজ করেছে, ড্রপডাউনটা শুধু হ্যাঁ ক্লিক করলে কিন্তু এটা ইফেক্ট হচ্ছে না, ওই যে এররটা চলে আসে, এররটা আমাদের ফিক্স করতে হবে। ড্রপডাউনটা কাজ করছে না আর এই ক্লিক মেনুটা কাজ করছে না। এখানে এই যে প্রবলেমটা রয়েছে, এই যে দুইটাতে কিছু এরর শো করছে না, অ্যাট্রিবিউট area expand not allowed on the element button at this point. Area expand, এই যে অ্যাট্রিবিউটটা area expand area control, এই এররটা বলছে যে এরর। আবার এখান থেকে যেটা বলছে সেটা হচ্ছে একটু দেখি, এটারও এরিয়া এক্সপান্ডটা এরর বলছে, যদিও ওদের সঙ্গে কাজ করছে, এরিয়া এক্সপান্ডটা ফলস করা আছে। আচ্ছা একটু চেক করে দেখি, ড্রপডাউনটা কাজ করছে না, কলাপস হচ্ছে, বাট কলাপস মেনুতে ক্লিক করলেও কিন্তু সেটা কাজ করছে না। সো আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে। এই সিএসএস গুলো যেগুলো লেখা হয়েছে বা যেটা লেখা আছে, যে ক্লাসগুলো এখান থেকে কল করা হচ্ছে, সেগুলোতে কোনো একটা প্রবলেম আই থিঙ্ক আছে। যে আমরা যখন লিঙ্ক করছি, লিঙ্কের মধ্যে রোয়ের মধ্যে একটা নেভিগেশন নেওয়া হয়েছে, যে নেভিগেশন ক্লাস নেভবার ইনভার্স, নেভবার স্ট্যাটিক টপ, তার ভেতরে কন্টেইনার ক্লাস, তার ভেতরে নেভবার হেডার ক্লাস, ঠিক আছে। এই যে ট্রগলিংয়ের জন্য আইকন বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে ট্রগলিংয়ের জন্য। তারপরে প্রজেক্ট নেমের পরে আমার ডিভ আসছে নেভবার কলাপস, এই কলাপসটাও ঠিকঠাকই আছে, কলাপস হচ্ছে, এই ভেতরের অংশটুকু ঠিক আছে। বাট এই ড্রপডাউনে এসে একটা প্রবলেম হচ্ছে, ড্রপডাউনে যখন হিট করা হচ্ছে ড্রপডাউনটা কাজ করছে না, রোল বাটন ড্রপডাউনের স্প্যানটা ঠিক মতো কাজ করছে না, ড্রপডাউন মেনু এবং রোল মেনু আকারে আসছে না। আর প্রবলেমটা হচ্ছে যে আমরা
কার্সলটা লিঙ্ক করেছি, বুটস্ট্র্যাপটা সিএসএস লিঙ্ক আছে। মূল প্রবলেমটা কোথায়? মিলে গেছে কিন্তু টেক্সটের সাথে, মূলত এখানে যখন হিট করা হচ্ছে সেইগুলো কাজ করছে না, তাই না? এখানে ওদের কার্সল মেনুতে কিন্তু ঠিকই কাজ করছে, যে ড্রপ ডাউনটা আসছে, আবার যখন আপনি শর্ট মোডে নিয়ে যাচ্ছেন কলাপস হচ্ছে, কলাপসের উপর ক্লিক করলে ড্রপ ডাউনটা আসছে, আর কার্সরটা ক্লিক করলে তার ড্রপ ডাউন নিয়ে নিচ্ছে। সো এই মেনুটা আমাদের ক্রিয়েট করতে পারতে হবে আর কি। হ্যাঁ, হাইড থেকে ওপেন, ওপেন থেকে হাইড। সো এখানে কি প্রবলেম হলো, আপনারা কার্সলটা নিজে থেকে করেন তো। আমি কিন্তু এরকম করতে শিখেছিলাম না, এরকম মনে আছে? সার্কেল তৈরি করে করে এরকম মেনু তৈরি করতে শিখিয়েছিলাম। এটা মেনু রিলেটেড আর কি, মেনুর উপরে আলোচনা। সেটা একটা স্লাইডার যাচ্ছে, স্লাইডিং বিষয়টা আমরা শিখবো আর কি। স্লাইডার দেওয়ার জায়গা তৈরি করে আমরা স্লাইডার দেওয়া শিখবো। বাট এই মেনুটার কনসেপ্ট, আমরা গ্রিডিং কনসেপ্টটা তো ক্লিয়ার হয়েছে সবাই। হ্যাঁ, লেআউট কনসেপ্ট, লেআউটে আর কারো কোনো ঝামেলা নেই। বাট মূল প্রবলেমটা হচ্ছে মেনু বার নিয়ে। মেনু বারে আমাদের ক্লিকেবল যে ইভেন্টটা, সেটা ক্লিক ইভেন্টটা কাজ করছে না। ক্লিক ইভেন্টটা কাজ না করার পেছনে অন্য কোনো সোর্স আছে কিনা সেটা আমি একটু চেক করে নিই। অন্য কোনো জাভাস্ক্রিপ্ট এর সঙ্গে কাজ করছে কিনা সেটা একটু দেখে নিই। এখানে কিন্তু অ্যাডিশনাল কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে, ভেন্ডর হোল্ডার, বুটস্ট্র্যাপ, মিনি.js, রাইট? এটা কিন্তু এই ইন্ডেক্স ফাইলে ছিল। সো আমি কাজ করি একটা, এই জাভাস্ক্রিপ্টগুলোকেও আমার যে নিউ.js আছে না, নিউ.js এর সাথে এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট নেই, খেয়াল করেছেন যে বটম বারে কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট নেই। বাট এই HTML-টার সাথে কিন্তু বডির ওপরে কিছু জাভাস্ক্রিপ্ট রয়েছে। আই থিঙ্ক এই জাভাস্ক্রিপ্টগুলো কোনো ইস্যু নিয়ে কাজ করছে। তার আগে একটা কাজ সেরে নেই আমি। এরিয়া এক্সপান্ড যেটা ফলস ছিল সেটাকে আমি আগে ব্যাক করে নিলাম এবং জাভাস্ক্রিপ্টটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটাকে আমি একটু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিভের পরে বডির মধ্যে হ্যাঁ, একদম সবার শেষে। কেন এররটা হলো সেটা তো বুঝতে পারছি না, বাট এই জাভাস্ক্রিপ্টটার কোনো ইফেক্ট আসতে পারে, রাইট? ওই জাভাস্ক্রিপ্টগুলো কিন্তু আমরা লিঙ্ক করেছিলাম না, তাই না? এর সঙ্গে রিলেভেন্ট জাভাস্ক্রিপ্ট। আবার যখন আমি এক্সপান্ড করাটা বন্ধ করে দিচ্ছি, এই যে হাইড হয়ে যাচ্ছে, কার্সারটা ক্লিক করলে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের কারণে এই প্রবলেমটা হচ্ছিল। আমাদের কিন্তু ড্রপ ডাউন এখন কাজ করছে, কলাপস মেনুগুলোও কিন্তু এখন কাজ করছে। সো এই কার্সাল দিয়ে মেনু বার একটু তৈরি করে ফেলেন, ওই কোডটা নিয়ে, জাভাস্ক্রিপ্টটা নিয়ে ওই স্পেসিফিক সিএসএস কোডটা বসিয়ে দেন। কপি পেস্ট করলে হবে, বাট কিছু কিছু ক্লাস আমাদের জানা থাকতে হবে। ওই ক্লাসগুলো আমি এলাবোরেট আলোচনা করবো। আজকে আমরা কিছুটা হয়ে নেই, হ্যাবিচুয়েট হয়ে নেই প্রসেসটার সাথে। অলওয়েজ কপি পেস্ট করলে হবে না। এই মেনুটা বসিয়ে ফেলেন। নিচে স্ক্রল আসবে কেন? এরকম হওয়ার কথা না। আমি যদি হাইড করি, হ্যাঁ, এখানেও কিন্তু একটু ছোট্ট হালকা আসছে, হালকা স্ক্রল আসছে। কোথাও একটু কম বেশি আছে, হ্যাঁ, কাটাটা ঠিক মতো হয় না। এই জন্যই এই যে এদিকে কিন্তু 12 পর্যন্ত নিয়েছে, এগুলো কিন্তু 12 পর্যন্ত নিয়েছে, বাট এই মেনুতে এসে কিন্তু 12 পর্যন্ত, বা ব্যানারে এদের কিন্তু 12 পিক্সেল আসে নাই, তাই না? হাই মানে মূল পর্যন্ত আসে নাই, কিছু গ্যাপ আছে বলেই কিন্তু এই গ্যাপটা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা এই কলাপস মেনুটা রেডি করে ফেলেন, কলাপস মেনুটা।
এটা ছবি ছিল হ্যাঁ দেখছেন যে এটা না চলে গেছে ঠিক আছে ঠিক আছে জাভাস্ক্রিপ্ট কি হয়েছে আপনার রাইট আছে হয়েছে মেনুটা আসছে না তার মানে ড্রপ ডাউন মেনু আনা যাচ্ছে সাথে সাথে আমরা রেসপন্সিভ লেআউটও ক্রিয়েট করতে পারছি তাই না নেক্সট ক্লাসে কীভাবে স্লাইডার আনা যায় বা আদার্স বিষয়গুলো ইমেজ স্লাইডিংগুলো কীভাবে সুন্দর সুন্দর করে শো করে কীভাবে ফর্ম তৈরি করা যায় সুন্দর ফর্ম সাইন আপ ফর্ম হ্যাঁ তৈরি করা আছে আমরা দেখবো কীভাবে ক্লাসগুলো ইউজ করতে হয় নিজেরা তৈরি করার চেষ্টা করবো হ্যাঁ আস্তে আস্তে হ্যাবিচুয়েট বা ইউজ টু হওয়ার চেষ্টা করবো এখন ঠিক আছে আজকে এ পর্যন্ত থাকছে আপনারা নেক্সট ক্লাস বা নেক্সট রোববার জন্য প্রিপারেশন নেবেন যে আমি একটা HTML দিয়ে লেআউট CSS দিয়ে একটা লেআউট করতে বলেছিলাম না বাসায় হোমওয়ার্কে মনে আছে একটা কমপ্লেক্স লেআউট এঁকেছিলাম হ্যাঁ আপনার হ্যাঁ আমরা যখন ডিভ CSS দিয়ে করেছিলাম না ওইটা বুটস্ট্র্যাপ দিয়ে করে নিয়ে আসতাম 2 মিনিটের ব্যাপার ঠিক আছে এখন কিন্তু 2 মিনিট এটা করলাম নাকি বলতে অ্যাড দিয়ে অ্যাড 1 অ্যাড 2 ওই যে লাস্টে যেটা CSS দিয়ে করেছিলাম কমপ্লেক্স একটা লেআউট করেছিলাম না ওই লেআউটটা করেছিলাম পেন ড্রাইভ করে দিয়েছি